হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা 1.6 অধ্যায় সম্পর্কে পড়বো। তাহলে চলো শুরু করি। আজকে আমরা দেখব দশমিক ভগ্নাংশের যোগ। এই যে মনে করো 10.5, 2.08, 16.745 তিনটি দশমিক ভগ্নাংশের মধ্যে এই 16.745 দশমিক ভগ্নাংশে সহস্রাংশের স্থানে 5 আছে। এখানে দেখো, এই যে আমাদের দশমিকের পরে 3 নম্বর ঘরটি, এটিকে বলা হয় হচ্ছে সহস্রাংশ। এই 2 নম্বর ঘরটি, এটিকে বলা হয় শতাংশ, ঠিক আছে। আর এই ঘরটিকে বলা হয় দশমাংশ। এখন দেখো, এখানে বলছে যে এই সহস্রাংশের স্থানে আছে 5। এখন দেখো, এই 10.5 সংখ্যাটিতে আবার সহস্রাংশ ও শতাংশের স্থানে কোনো অঙ্ক নেই, ঠিক আছে। দেখো, এই যে প্রথম ঘর, এরপরে যে দ্বিতীয় এবং তৃতীয় ঘর, সেখানে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি করব? ওই দুটি স্থানে শূন্য ধরবো, ঠিক আছে। মনে করো দুটি স্থানে শূন্য ধরলাম। আবার 2.08 এই সংখ্যাটিতে দেখো, এই 3 নম্বর ঘর অর্থাৎ সহস্রাংশের স্থানে আমাদের কোনো অঙ্ক নেই, দশমিকের পরে 3 নম্বর ঘরটি। তাহলে আমরা ওই স্থানে একটি শূন্য ধরবো। তাহলে দেখো আমাদের কি আছে, 2.080। এটা আমরা কেন করলাম বলতো? দশমিকের পরে আমাদের সবচেয়ে বেশি কয়টি ঘর আছে? এই 16.745 এর ক্ষেত্রে 3টি ঘর আছে। তাহলে মোট কথা আমরা অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা করব, দশমিকের পরে যদি 3 ঘর পর্যন্ত সংখ্যা না থাকে তাহলে আমরা শূন্য বসিয়ে নিব, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, 3টি সংখ্যারই আমাদের দশমিকের পরে 3টি অঙ্ক হবে। এরপরে আমরা প্রাপ্ত সংখ্যাগুলোকে নিচে নিচে সাজিয়ে যোগ বা বিয়োগ যেটা করতে বলবে সেটা করে ফেলবো। এখানে আমাদের সংখ্যা 3টি যোগ করে দেখানো হয়েছে। তাহলে দেখো আমরা কি করছি, দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো এমন ভাবে সাজাবো যেন দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচে নিচে পড়ে, ঠিক আছে। এরপরে আসো আমরা দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু দেখব। এখানে দেখো আমাদের 2, 1.2 ও 0.08 সংখ্যা 3টির গসাগু লসাগু নির্ণয় সম্পর্কে বলা হয়েছে। এই প্রদত্ত ভগ্নাংশগুলো যথাক্রমে 0.00, 1.20 ও 0.08 এর সমান। এখানে দেখো অন্য সংখ্যাগুলোর পরে আমরা দশমিকের পর 2টি করে ঘর নিয়েছি। এখানে দেখো আমাদের 0.08 আছে, অর্থাৎ দশমিকের পর 2টি ঘর আছে সর্বোচ্চ, তাই না? এই জন্য 1.2 ও 2 এর ক্ষেত্রেও আমরা দশমিকের পর 2টি ঘর নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, এই যে আমাদের দশমিক চিহ্ন তুলে দিব। দশমিক চিহ্ন যদি আমি তুলে দিই তাহলে দেখো আমাদের কি থাকে, 200, 120 ও 8 থাকে, ঠিক আছে। এই 8 এর আগে যে শূন্য, সেটা তো আর আমাদের কোনো মূল্য রাখছে না, তাই না? এখন দেখো, এই 200, 120 ও 8 এর গসাগু এবং লসাগু বের করলাম। এরপরে আমরা যেটা করব, দেখো আমাদের সবগুলো দশমিক কয় ঘর পড়েছিল? 2 ঘর পড়েছিল। তাহলে আমাদের লসাগু এবং গসাগু যত হবে, ঠিক আছে, সেটাকে একের পরে ওই তত ঘর শূন্য নিলে যে সংখ্যা হয় সেটি দ্বারা ভাগ করব, ঠিক আছে। অর্থাৎ 8কে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে পাই কি 0.08। এবং লসাগুর ক্ষেত্রে আমাদের কি আসছে 600। 600কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কি আসে 6, ঠিক আছে। এখন আমাদের একটি বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যাগুলোকে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো আগে, ঠিক আছে। 2কে যদি আমি ভগ্নাংশে নেই তাহলে হয় হচ্ছে 2/1। 1.2কে ভগ্নাংশে লিখলে হয় 12/10। হর ও লবকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 6/5। দেখো 0.08কে আমরা যদি ভগ্নাংশে নেই তাহলে আসে কি 8/100। এটাকে হর ও লবকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই 2/25। এখন দেখো, এই যে আমাদের ভগ্নাংশগুলোর লব 2, 6, 2, এই যে 2, 6 আর হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোর লব। এদের গসাগু হচ্ছে 2 এবং লসাগু হচ্ছে 6। আবার এদের হর কি কি, 1, 5, 25, ঠিক আছে। এদের লসাগু হচ্ছে 25, গসাগু হচ্ছে 1। এখন দেখো কতগুলো ভগ্নাংশের গসাগুর সূত্র আমরা কি পড়েছিলাম, যে আমাদের লবে হবে ভগ্নাংশগুলোর লবের গসাগু এবং হরে হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু, ঠিক আছে। এই দেখো ভগ্নাংশগুলোর লবের গসাগু আমরা কত পেয়েছি, লবের গসাগু পেয়েছি 2 এবং হরের লসাগু পেয়েছি 25। তাহলে আমাদের ভগ্নাংশগুলোর গসাগু হবে 2/25। আবার দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, যে ভগ্নাংশগুলোর হরের লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু। তাহলে এখানে কি হবে 6/1 অথবা 6.00। তো এভাবেও আমরা ভগ্নাংশের গসাগু বা লসাগু বের করতে পারি। এরপরে আসো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে আমাদের বলছে যে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এখন দেখো 28 থেকে 40 এর মধ্যে 29, 31, 37 এই 3টি সংখ্যার ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক 1 এবং সংখ্যাটি নিজে, ঠিক আছে। 28 থেকে 40 এর মধ্যে এই 3টি সংখ্যার আমাদের
যদি গুণনীয়ক বের করতে যাও তাহলে ওই সংখ্যাটি নিজে এবং এক এই দুটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক তুমি পাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এরপরে দেখো আমাদের 2 বলছে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। ঠিক আছে, এখানে দেখো 22 ক্ষেত্রে আমাদের গুণনীয়ক কি কি। 22 ক্ষেত্রে আমাদের গুণনীয়ক হচ্ছে 1 2 11 22। ঠিক আছে, 27 ক্ষেত্রে গুণনীয়ক হচ্ছে 1 3 9। গুণনীয়ক আমরা কিভাবে বের করি? 27কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে আমাদের 9, 9কে আবার যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 1। তাহলে দেখো 1 3 9 এই তিনটি হচ্ছে আমাদের গুণনীয়ক। আবার অনুরূপভাবে আমরা 22 গুণনীয়কও বের করতে পারি। এখন দেখো 22 ও 27 মধ্যে আমরা 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক কিন্তু দেখতে পাই না, সুতরাং আমাদের এখানে 22 এবং 27 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। 3 নম্বরের ক্ষেত্রে দেখো আমাদের বলছে যে 12 18 এবং 48 গসাগু কত। এখন দেখো 12 এর উৎপাদক গুলো হচ্ছে 2 2 3, 18 এর উৎপাদক গুলো হচ্ছে 2 3 3, 48 এর উৎপাদক গুলো যদি তুমি লক্ষ্য করো সেগুলো হচ্ছে 2 2 2 2 3। এখন আমরা এখান থেকে গসাগু কি পাবো? আমাদের সাধারণ গুলো। এখানে দেখো তিনটির উৎপাদক গুলোর মধ্যে সাধারণ আছে হচ্ছে 2, তাই না, আর একটি 3, এই তিনটির উৎপাদকই সাধারণ। তাহলে 2 গুণ 3 বা 6 হবে হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। এরপরে আসো আমরা 4 দেখি। এখানে আমাদের বলছে যে এই ফাঁকা স্থানে কি হবে। ঠিক আছে, তো এখন এই যে আমাদের গুণফলটি, এটিকে আমরা এই দুটি সংখ্যার গুণফল দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এই ফাঁকা স্থানে কি হবে সেটা আমরা পেয়ে যাই। আমাদের এই ফাঁকা স্থান বা শূন্য স্থানে আসবে হচ্ছে 0.0003, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের গ। এরপর 7 নম্বর দেখো, এখানে আমাদের বলছে যে 6435 সংখ্যাটি কি কি দ্বারা বিভাজ্য। এখন 6 যোগ 4 যোগ 3 যোগ 5 করলে আমরা পাই হচ্ছে 18। এখন দেখো 18 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য, আবার এখানে একক স্থানীয় সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি এই 3 5 9 এই তিনটি দ্বারাই বিভাজ্য, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। এরপরে আসো আমরা এই 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের সমাধান দেখবো উদ্দীপকের ভিত্তিতে। 8 নম্বরের ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে এই যে আমাদের চিত্রের দুটি সংখ্যা 24 ও 32, এখানে বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি। এখন দেখো চিত্রের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 32। এখন 32 এর গুণিতক গুলো যদি তুমি বের করো, 32 এর প্রথম গুণিতকই হচ্ছে 32 গুণ 1 অর্থাৎ 32, তারপরে আসবে হচ্ছে 32 গুণ 2 অর্থাৎ 64, এভাবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ। 9 বলছে যে চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত। তো আমরা এই সংখ্যা দুটির উৎপাদক গুলো বের করব। এর মধ্যে আমাদের সাধারণ উৎপাদক কি কি দেখো, সাধারণ উৎপাদক হচ্ছে এই 3টি 2। ঠিক আছে, এই দুটি সংখ্যার ক্ষেত্রেই সাধারণ উৎপাদক। তাহলে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আসবে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের ক। এরপরে আসো আমরা 12 দেখি। এখানে আমাদের বলছে যে যোগফল বের করতে। এখন দেখো আমাদের ক্ষয় আছে হচ্ছে 13.001 যোগ 23.01 যোগ 0.005 যোগ 80.6। এখানে দেখো দশমিকের পরে আমাদের সর্বোচ্চ 3টি ঘর আছে। ঠিক আছে, তাহলে এই দেখো 23.01 এখানে 2 ঘর পর্যন্ত আছে, তাহলে এখানে আমরা এই 1 এর পরে একটি শূন্য নিব। 80.6 এর ক্ষেত্রে দেখো আমাদের এই 6 এর পরে 2টি ঘর খালি, তাহলে এখানে আমরা 2টি শূন্য নিব। এখন সবগুলোর ক্ষেত্রে যখন আমাদের দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান হয়ে যাবে তখন এগুলোকে আমরা নিচে নিচে লিখে যোগ করে দিব। ঠিক আছে, দেখো আমাদের যোগফল আসবে কত, এখানে 5 যোগ 1 অর্থাৎ 6, এখানে দেখো 1, আর এখানে আমাদের 6 আসবে, এখানে 3 যোগ 3 6, এখানে 8 যোগ 2 যোগ 1 অর্থাৎ 11। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 116.616। ঠিক আছে, এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা বিয়োগফল নির্ণয় দেখি। ঠিক আছে, বিয়োগফল একই রকম। আমাদের যেটা করতে হবে, এখানে দেখো দশমিকের পর আমার 3টি সংখ্যা আছে, ঠিক আছে, বা 3টি অঙ্ক আছে, তাহলে আমাদের এই 95.02 এর ক্ষেত্রে যেহেতু 2টি অঙ্ক আছে আমাদের আরেকটি অঙ্ক আনতে হবে, সেজন্য আমরা একটি শূন্য নিব। এখন বড় সংখ্যাটি আমাদের বিয়োগফলের ক্ষেত্রে সবসময় শুরুতে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এর নিচে আমরা ছোট সংখ্যাটি লিখবো। এখন আমরা বিয়োগ করব। তাহলে দেখো এই 95.020 থেকে আমরা যদি 2.895 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? 92.125। দশমিকের বিয়োগ আমরা কিভাবে করতে হয় সেটা আগেই শিখে এসেছি, সেজন্য এটা নিয়ে আর আমরা বিস্তারিত কিছু বললাম না এখানে। এরপরে আসো আমরা 14 নম্বর দেখি। 14 নম্বরে আমরা দশমিকের গুণ সম্পর্কে দেখব।
এখানে আমাদের কিছু ধাপ মেনে চলতে হবে। ধাপ 1 হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা দশমিক বিন্দু বর্জন করব, তারপর সাধারণ গুণের মতো গুণ করব। এরপর বলছে যে দশমিক বিন্দুর পর শূন্য থাকলে দশমিক বিন্দু বর্জন করার সর্ববামের শূন্য বাদ দিতে হবে। মনে করো আমাদের আছে 0.05। এখন তুমি দশমিকটা যখন বাদ দিবে, ঠিক আছে, তখন তুমি 0.5 নিবে না, তুমি যে পূর্ণ সংখ্যাটা নিবে সেটি হবে হচ্ছে 5। ঠিক আছে, এই সর্ববামের বাম দিকের এই শূন্যটা বাদ যাবে। এরপরে বলছে যে গুণ্য ও গুণকের দশমিক বিন্দুর পর মোট যত সংখ্যক অঙ্ক হয় গুণফলের ডান দিক থেকে তত সংখ্যক অঙ্কের বামে দশমিক বিন্দু বসিয়ে গুণফল পাওয়া যাবে। ঠিক আছে, এটি আমরা কিভাবে করব একটি উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। প্রথমে তোমরা ঘ নম্বর দেখো, এখানে আমাদের আছে কি 0.05, 0.007, 0.0003। প্রথমে আমরা কি করব, দশমিক তুলে দিয়ে সাধারণ সংখ্যার মতো গুণ করব। এখন দেখো দশমিক তুলে দিলে আমরা কি কি সংখ্যা পাই। এখানে দেখো আমাদের এখান থেকে আমরা পাবো 5, এখানে আমরা পাবো 7, এখানে আমরা পাবো হচ্ছে শুধু 3। এখন তোমার প্রশ্ন হতে পারে এই শূন্যগুলো কই গেল। আমাদের কিন্তু ধাপ 2 ছিল যে এই শূন্যগুলো হচ্ছে আমরা সর্ববামের যে শূন্য দশমিকের পরে সেটা বাদ দিয়ে দিব, তাই না? এখন এই পূর্ণ সংখ্যাগুলো আমরা গুণ করি। ঠিক আছে, 5 গুণ 7 হয় হচ্ছে আমার 35, এই 35 গুণ 3 আবার হয় হচ্ছে আমাদের 105। এখন দেখো আমাদের দশমিকের পরে এই ক্ষেত্রে আছে কয়টি অঙ্ক, 1 2 3 4, 4টি। এটির ক্ষেত্রে আছে 1 2 3 অর্থাৎ 3টি। এটির ক্ষেত্রে আছে 1 2 2টি। তাহলে 2 যোগ 3 যোগ 4 আমাদের কত হয়, 7 8 9। এখন এই 3টি অঙ্ক সহ এখানে আমাদের 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 9 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে আমার 6। আরো 6টি শূন্য বসাতে হবে। ঠিক আছে, আরো 6টি শূন্য বসানোর পরে এদিকে হচ্ছে আমি দশমিক সংখ্যাটি দিব। ঠিক আছে, এটিই ছিল আমাদের ধাপ 3, যে আমরা মোট দশমিকের পরের অঙ্কগুলো যোগ করব। ঠিক আছে, যে কয়টি করে অঙ্ক আছে ঠিক তত ঘর এখানে আমাদের দশমিকের পরে ঠিক ততটি অঙ্ক থাকবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের মোট কতটি অঙ্ক হলো, এখন 9টি, তাই না? এখানে আমরা এই যে দশমিকের পরে ঘরগুলো যদি যোগ করি তাহলে আমাদের কয়টি ঘর আছে, সবগুলো গুণক মিলিয়ে 9টি। ঠিক আছে, তাহলে আমাদের গুণফলে এই 9টি ঘরের আগে দশমিক থাকবে। দেখো আমাদের গুণফল হবে হচ্ছে এটি। এখানে গুণে দেখো তুমি 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর আছে আমাদের দশমিকের পর। তো এভাবে আমরা দশমিকের গুণগুলো করব। এরপরে আসো আমরা দশমিকের ভাগ সম্পর্কে দেখব। এখানে গ নম্বরে দেখো আমাদেরকে বলছে যে 0.168 ভাগ 0.0125, এদেরকে আমার ভাগ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কয়টি ঘর আছে দশমিকের পরে, দেখো 4টি ঘর। ঠিক আছে, তাহলে আমাদের 1-এর পাশে 4টি শূন্য নিলে কত হয়, 10,000। এই 10,000 দ্বারা হরলবকে প্রথমে গুণ করতে হবে। তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের এই দশমিকটা চলে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে একটি ভগ্নাংশ 1680/125। ঠিক আছে, আর হরলবকে যদি আমি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এই 0.168 ভাগ 0.0125 বলতে যা বোঝায় এই 1680/125 একই জিনিস বোঝাচ্ছে আমাদের। ঠিক আছে, এখন আমরা ভগ্নাংশের ভাগের নিয়মে এখানে ভাগ করব। প্রথমে দেখো এই 125 দ্বারা 1680-কে ভাগ করলে আমরা নিতে পারি হচ্ছে 1 যদি আমরা নেই তাহলে এখানে আসবে আমাদের 125। 168 থেকে 125 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 43। তারপর এই শূন্যটা এখানে নিয়ে আসবো। এখন দেখো 430-এর সাথে কি যায়, আমরা যদি 3 দ্বারা গুণ করি 125-কে তাহলে আমরা কি পাই, 375। এখন এই 430 থেকে 375 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 55। এখন আমাদের আরেকটি শূন্য লাগবে, সেজন্য আমরা এখানে দশমিক নিলাম। তো এই দশমিক নেওয়ার পর আমরা একটি শূন্য আনতে পারলাম। এখন দেখো 125-কে 4 দ্বারা গুণ করলে আমরা পাই 550-এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা অর্থাৎ 500। এখন 550 থেকে 500 বিয়োগ করলে আবার পাই হচ্ছে 50। এই দশমিকের জন্য আমরা আরেকটি শূন্য আনবো। এখন আমরা কত পেলাম, 500। এখন দেখো 125-কে 4 দ্বারা গুণ করলে আমরা সরাসরি 500 পেয়ে যাচ্ছি, আমাদের আর কোনো ভাগশেষ থাকছে না। তাহলে 13.44 হবে হচ্ছে আমাদের উত্তর। দশমিকের ক্ষেত্রে তোমার যদি শূন্য আনতে হয়, এখানে যদি আর শূন্য না থাকে শূন্য আনতে হয়, সেই ক্ষেত্রে আমরা দশমিক বসিয়ে তারপর শূন্য আনি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সাধারণ ভাগ আর দশমিকের ভাগের ক্ষেত্রে পার্থক্য। আমাদের ভাগফল আসবে হচ্ছে দশমিকে। এরপরে আসো আমরা
16 নম্বর অঙ্ক দেখি। এটি একটি সরল অঙ্ক। সরল অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, ঠিক আছে। বন্ধনীর ক্ষেত্রেও কোন বন্ধনীর কাজ আগে করব? ফার্স্ট ব্র্যাকেট। এখানে আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 12.75 থেকে 9.25 আমরা আগে বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আসছে কত? আমাদের 3.50 আসছে, ঠিক আছে। এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি আছে? 7.8 থেকে 2.3 ও 3.5 বিয়োগ। তো এখানে আমরা এই বিয়োগটা করলে পাই কত? এই বিয়োগটা করলে এখানে পাই হচ্ছে আমরা 2। এখন দেখো এখানে কিছু নেই এই 3.5 আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, অর্থাৎ এখানে এর আছে 3.5 এর 2। এই 3.5 এর 2 বলতে আমাদের কি বোঝায় বলতো? 3.5 এর 2 বলতে আমরা লিখতে পারি 35/10 এর 2। এখন এই 35/10 এর 2 এক্ষেত্রে আমরা কি করতে পারি? 35/10 এর 2 বলতে কিন্তু আসলে বোঝায় যে 35/10 গুণ 2, বা হচ্ছে 2 এর নিচে আমরা আরেকটি সংখ্যা ধরলে 1 ধরতে পারি। এখন আমরা যেটা করবো, এদের গুণ করবো। এদের গুণ করলে হয় হচ্ছে আমাদের 70/10। 70/10 এর হরণ লবকে তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি পাবো? এখানে 7 পাবো, তাই না? আর ভাগ দ্বারা আমরা কি বোঝাই বলতো? এই যে দ্বিতীয় ভগ্নাংশটি তার বিপরীত ভগ্নাংশের সাথে গুণ, অর্থাৎ 7 গুণ 10/5। 7 গুণ 10/5 করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 7 গুণ 2, কারণ এই 10/5 আমরা হরলবে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 2 পাই। তাহলে 7 গুণ 2 এখানে আসবে হচ্ছে আমাদের 14, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 14। এরপরে আসো আমরা 21 নম্বর অঙ্ক দেখি। এখানে আমাদের বলছে যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? এখন দেখো 1 ডজন সমান হচ্ছে 12টি। শিক্ষক কি করলেন যে 60.60 টাকা ডজন ধরে সে মোট কমলা কিনলেন হচ্ছে 722.15 টাকা, অর্থাৎ সে 60.60 টাকায় কমলা কিনেছে 12টি। এখন দেখো তো সে এই টাকায় কয়টি কমলা কিনেছে সেটা আমরা ঐকিক নিয়মে বের করতে পারি, যেটা আসে হচ্ছে আমাদের 143টি। এখন দেখো 143টি কমলা তিনি 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেন। এখন এই 13 জন শিক্ষার্থী তাহলে কমলা পাবে 143টি, ঠিক আছে। অর্থাৎ একজন শিক্ষার্থী কয়টি কমলা পাবে? আমরা খুব সহজেই 143কে 13 দিয়ে ভাগ করলেই বের করতে পারি, যেটি আসে হচ্ছে 11টি, ঠিক আছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 11টি। এরপরে আসো আমরা 23 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে, 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরে তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? এখানে মনে করি যে আমাদের মোট সম্পত্তি হচ্ছে ক। এখন দেখো সেই স্ত্রীকে দেয় ক এর 0.125 অংশ, অথবা আমরা এই 1-2-5কে যদি ভগ্নাংশে নেই, দশমিকের পরে কয়টি ঘর আছে? আমাদের আছে হচ্ছে 3টি ঘর, অর্থাৎ 1-এর পরে 3টি শূন্য। 1000 1000 দিয়ে 125কে ভাগ করে লিখলে যা হয়, ঠিক আছে, 125/1000, এটি হবে হচ্ছে আমাদের 0.125, ঠিক আছে। দশমিক তুলতে হলে আমাদের ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা 0.125কে লিখতে পারি 125/1000, ঠিক আছে। আবার এই 125/1000 এর হরলবকে 125 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 1/8, অর্থাৎ ক এর 1/8 বা ক/8 অংশ। এর পরে দেখো আমাদের স্ত্রীকে দেওয়ার পরে সেই ক্ষেত্রে সম্পত্তি তার বাকি থাকে কত? ক বিয়োগ ক/8 অংশ, অর্থাৎ আমাদের এখানে আসবে 7ক/8 অংশ, ঠিক আছে। এখন দেখো পুত্রকে দান করে সে সম্পত্তির 7ক/8 এর 0.50 অংশ, যেটা আমাদের কত হয়? যেটা হয় হচ্ছে আমাদের ক/8 এর 1/2 অংশ, বা 7ক/16 অংশ। এত অংশ হচ্ছে সে পুত্রকে দেয়। এরপরে হিসাব করে দেখো সে মেয়েকে দান করে এই 7ক/8 এর 0.25 অংশ, অথবা আমরা লিখতে পারি 7ক/32 অংশ। এখন পুত্র ও মেয়েকে দেওয়ার পরে তার সম্পত্তি কতখানি থাকে? তার সম্পত্তি আমরা স্ত্রীকে দেওয়ার পরে পেয়েছিলাম 7ক/8, সেখান থেকে এই 7ক/16 ও 7ক/32 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 7ক/32 অংশ। এত অংশ হচ্ছে তার অবশিষ্ট থাকে। এখন দেখো প্রশ্নে আমাদের কি বলা আছে যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে 3,15,000 টাকা, অর্থাৎ এই 7ক/32 অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা, তাই না? এখন আমরা কি লিখতে পারি যে 7ক/32 অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা, অর্থাৎ ক অংশের মূল্য কত? অর্থাৎ আমরা ঐকিক নিয়মে বের করতে পারি ক অংশের মূল্য কত, যেটা আমাদের আসে হচ্ছে 14,40,000 টাকা, অর্থাৎ তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে 14,40,000 টাকা। এটি হবে হচ্ছে আমাদের উত্তর।
তো আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এর পরের দিন আমরা নতুন একটি অধ্যায় 2 নম্বর অধ্যায় শুরু করব। এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।